স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। ঢাকায় স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে লেনদেনের সূচক ওঠানামা করছে। বেড়েছে 171টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 132টির, আর অপরিবর্তিত রয়েছে 90টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 283 কোটি টাকা শেয়ার। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল 621 কোটি টাকা শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে চলছে আজকের লেনদেন। ঢাকায় স্টক এক্সচেঞ্জে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারে কয়েকদিনের চাঙ্গা ভাবের পর এই সপ্তাহে গতি কিছুটা কম দেখা যাচ্ছে, এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ সুমা, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা সকাল থেকেই দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক খানিকটা নেতিবাচক ধারার মধ্যে দিয়ে চলছে লেনদেন। আমরা দেখছি যে ডিএসইএক্স সূচক আপনার এখন প্রায় 9 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5372 পয়েন্টে। এছাড়া যদি আমরা দেখি যে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে লেনদেন হওয়া দেখছি আজকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। আমরা যদি লেনদেনের দিকে তাকাই তাহলে দেখব আজ প্রায় 130টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, আর লেনদেন কমেছে, দাম কমেছে 176টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে, তবে দামের কোনো তারতম্য ঘটেনি 88টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি আমরা প্রথম 3 ঘন্টায় লেনদেন ভলিউমের দিকে একটু তাকাইলে আমরা দেখছি প্রায় 319 কোটি টাকা মতো লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এখানে সময় আরেকটি বিষয় আমরা দেখতে পারি, গতকালকে সপ্তাহের প্রথম কার্যদিবসে যদি আমরা লেনদেন এবং সূচক দেখি, সেখানেও আমরা দেখেছি সূচক প্রায় 68 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছিল 5381 পয়েন্টে। এছাড়া লেনদেন যে ভলিউম, সেই লেনদেন ভলিউমটি আমরা দেখেছি 621 কোটি টাকা মতো লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্টরা যারা রয়েছেন, বাজারে যারা বিনিয়োগকারী রয়েছেন, তারা বলছেন যে বাজারে একটি নেতিবাচক ধারা কিন্তু এখনও বজায় রয়েছে। সুমা, আপনার মাধ্যমে আসলে এখানে জানাতে চাই, আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন ডিবিএ অর্থাৎ ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। আমরা তার কাছে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসব। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে বাজারে যে অব্যাহতভাবে দরপতন হচ্ছে, শেয়ারের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ছে, বা যেটা সবাই বলছে যে বিনিয়োগকারীদের আস্থাহীনতা দেখা দিচ্ছে, তো কেন বাজার এই অবস্থা? ধন্যবাদ। আপনি জানেন, আমরা জানি, এবং মার্কেটে সবাই জানে যে গত সপ্তাহটা বাজারের জন্য খুব একটা ভালো যায়নি, এবং এই সপ্তাহটা কালকে শুরু হয়েছে, সেখানেও আমরা আনএক্সপেক্টেডলি আমরা কিছুটা ডাউন ট্রেন্ড দেখেছি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে বিনিয়োগকারীদের যে পার্টিসিপেশন, যেটাকে আমরা ভলিউম বলি, সেটাও অনেকটাই কমে গিয়েছে। আপনার দুইটা কারণ আমরা মনে করছি। একটা হচ্ছে যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা আছে, যদিও বলা হচ্ছে যে আমরা আপনি যদি 3 মাস আগে আমরা ফিরে যাই তাহলে আমরা দেখব যে মার্কেট টার্ন অ্যারাউন্ড করলো যখন একটা ইলেকশনের কনফার্ম ম্যান্ডেট আসলো যে দ্য ইলেকশন উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি নেক্সট ইয়ার। কিন্তু সেইটা থেকে আপনার মার্কেট আমরা মোটামুটি 1400 কোটিতে নিয়ে গেলাম। কিন্তু গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক আনসার্টেনিটির মধ্যে দিয়ে আমরা বলতে যাচ্ছি যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, ইলেকশন হবে কি হবে না, বাট আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি যে উইল হ্যাভ দ্য ইলেকশন ইন ফেব্রুয়ারি নেক্সট ইয়ার। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এখানে এক্সেসিভ ইন্টারভেনশন অফ দ্য রেগুলেটর্স। যে আপনারা সবাই জানেন যে একটা চিঠি ইস্যু করা হয়েছিল আপনার উইথ রিগার্ড টু দ্য ট্যাক্স, যেখানে আমাদের বড় ইনভেস্টার যারা বা ইনস্টিটিউশন ইনভেস্টার্স বা রিটেল ইনভেস্টার্স যেটাই আমরা বলি, এটা একটা আনকমফোর্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। এই ধরেন হঠাৎ করে একটা যদি আনএক্সপেক্টেড রেগুলেটরি ইন্টারভেনশন আসে, তখন আমরা কিছুটা বা বিনিয়োগকারীদের একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে দেখি, যে সেটারই প্রতিফলন হচ্ছে মার্কেট যেটা হচ্ছে। বাট আমার মনে হচ্ছে যে এটা কেটে যাবে ইনশাল্লাহ। আমরা আপনারা জানেন যে আজকে উপদেষ্টা মহোদয় ছিল এখানে, গভর্নর সাহেব ছিলেন, চেয়ারম্যান। সেটি হচ্ছে যে আমরা যেটি দেখছি যে বাজারে তো আসলে ইনভেস্ট করার মতো ইনভেস্টেবল ইনস্ট্রুমেন্ট নেই, কিংবা সেরকম আপনার নতুন নতুন আইপিও আসছে না। তো আমরা আজকে দেখছিলাম যে আজকে একটি আপনার নতুন আপনার হয়েছে যে আপনার আনলকিং বাংলাদেশ বন্ড অ্যান্ড সুকুক মার্কেট নিয়ে আপনার একটা সেমিনার হয়েছে। তো এখানে কি কি বিষয় উঠে এসছে? জি, আপনার দুটো ব্যাপার। একটা হচ্ছে যে আমাদের এখানে আমরা বলে আসছি যে আমাদের এখানে বিনিয়োগযোগ্য ইনভেস্টেবল ইনস্ট্রুমেন্ট তেমন একটা নেই আদার দ্যান দ্য ইকুইটি। অনেকদিন ধরে আমরা চেষ্টা করছি যে বন্ড মার্কেটটাকে ক্রিয়েট করার, বন্ডের সাথে সাথে সুকুক মার্কেটটা ক্রিয়েট করার, বাট আনফর্চুনেটলি এটা ক্রিয়েট হয়নি।
এখন আমরা যেটা চাচ্ছি যে আপনার আজকে যে সেমিনারে আপনি জানেন যে আমাদের একটা স্কলার আসছে ফ্রম দ্য ইউএস, বাংলাদেশি, ওনার নাম হচ্ছে মিস্টার কবির হোসেন। তো উনি খুব ইলাবোরেটলি আপনারা দেখিয়েছে যে আমরা কীভাবে একটা বন্ড মার্কেট ক্রিয়েট করতে পারি। আমাদের এখানে সম্ভাবনাটা কতটুকু আসলে? অফুরন্ত, মানে এন্ডলেস পসিবিলিটি। বন্ডের দুটো পার্ট, একটা হচ্ছে যে আপনার কনভেনশনাল বন্ড, আর একটা হচ্ছে সুকুক। আমরা দুইটাই যাচ্ছি, বাট সুকুকের আপনার যে প্রসপেক্ট সেটা আমাদের কাছে মনে হচ্ছে মোর দেন দ্য কনভেনশনাল বন্ড। কেন? আপনি দেখেন আমাদের এখানে যে ইসলামিক ব্যাংকগুলিতে যারা টাকা রাখতো, যারা ইসলামিক শরিয়া বিশ্বাসী লোকজন, সেখানে কিন্তু এখন ওনাদের চয়েসটা কমে গেছে, কারণ ইসলামিক ব্যাংকগুলি উই অল নো দ্য সিচুয়েশন। সেখানে ওনারা টাকাটা রাখবে কোথায়? টাকাটা রাখার জন্য ওনারা একটা সেফ আপনার পার্কিং চাচ্ছে, যে সেটা সুকুক ইজ দ্য বেস্ট ওয়ে। এবং আমরা বলছি যে বাংলাদেশ ব্যাংক, আপনি শুনেছেন যে আমাদের এখানে মাত্র কয়েক হাজার কোটি টাকা সুকুকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক রেইজ করেছে, কিন্তু সেই টাকাটা আপনার 1 লক্ষ কোটিতেও নেওয়া যেতে পারে। শেয়ার বাজারে সেটা কিভাবে আমরা এখানে বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে? আমরা চাচ্ছি শেয়ার বাজারের থ্রুতেই এই ইস্যুয়েন্সটা, যারা স্টক ব্রোকার আছে তাদেরকে প্রাইমারি ডিলার নিয়োগ করা হোক, এবং যারা অ্যাসেট ম্যানেজার আছে তারা আপনার ফান্ডই ইস্যু করবে ইনভেস্টিং ইন দ্য সুকুক। তো এটা শেয়ার মার্কেটের থ্রুতেই করতে হবে, এবং শেয়ার মার্কেট দিয়েই সাধারণ জনগণকে এটা আনতে হবে। এটা থেকে যদি সাস্টেনেবল করতে হয়, সাধারণ জনগণের পার্টিসিপেশন ছাড়া ইট ইজ নট গোয়িং টু বি সাস্টেনেবল। মানে আপনি বলছেন যে শেয়ার বাজারকে স্টেবিলাইজ করার জন্য বা দীর্ঘমেয়াদী স্থিতিশীল করার জন্য বন্ডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটার কোনো বিকল্প নেই। সারা পৃথিবীতে আপনি দেখেন যে মার্কেট ইজ অলওয়েজ ইকুইটি অ্যান্ড বন্ড। যখন ইকুইটি মার্কেটে একটা আপনার স্লো ডাউন হয় বা ডিপ্রেশন আসে বা রিসিশন আসে, তখন মানুষ মুভ করে টু দ্য বন্ড মার্কেট। কিন্তু আমাদের এখানে এই অপশনটা নাই, যার জন্য যে আমরা যখন দেখি যে মার্কেট যখন ফল করে, তখন এভরি ওয়ান ইজ দ্য সাফারার। সেটার থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্ট আনতে চাচ্ছি, বিনিয়োগযোগ্য আপনার সুকুক আনতে চাচ্ছি, এবং কনভেনশনাল বন্ড আনতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইরশাদ সুমা, এতক্ষণ কথা হচ্ছিল আপনার ডিবিএর প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে বন্ড মার্কেট নিয়ে বলছিলেন, বাজার সম্পর্কে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তো সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখছি যে আমরা প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝে রয়েছি, আমরা আরও 1.5 ঘন্টা রয়েছে আপনার পুঁজিবাজারের লেনদেন। এরপরই আমরা আজকে বুঝতে পারবো যে আমাদের দিন শেষে সূচক কী পরিমাণ, কত পয়েন্টে দাঁড়ায় এবং লেনদেন কত কোটি টাকা হয়। তো সুমা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ। এসআলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ শিরোনামে প্যানেল আলোচনায় তিনি বলেন, ব্যাংকে শতকরা 50% স্বতন্ত্র পরিচালক থাকা প্রয়োজন। দেশের ব্যাংকিং খাতের কর্পোরেট গভর্নেন্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা এবং সংস্কারের গুরুত্বপূর্ণ দিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। এতে শীর্ষ ব্যাংক কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা ও শিক্ষাবিদেরা অংশগ্রহণ করেন। আলোচনায় জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 5,30,000 কোটি টাকা। এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, মোট ব্যাংক ঋণের 1% একাই পকেটে পুরেছে এসআলম, আর লুটপাট হয়েছে 3 লাখ কোটি টাকা। ব্যাংকের বোর্ডে একক আধিপত্যের কারণে এসআলম গ্রুপ একাই মোট খেলাপি ঋণের 1% অর্থ নিয়ে গেছে। তাই আমি মনে করি ব্যাংকের বোর্ডে শতকরা 50% স্বতন্ত্র পরিচালক থাকতে পারে। কিভাবে ব্যাংক লুট করা হয়েছিল সে কথা জানান ব্যাংকের আরেক শীর্ষ কর্মকর্তা। আমরা দেখেছি কর্পোরেট ক্রেডিটের হেডকে কিভাবে সিকিউরিটি হাউসের সিও করে দিয়ে বদলি করে দেওয়া হয়েছে। এইভাবে করে দে ক্রিয়েটেড এ লেয়ার, এবং যখন সকল জায়গা থেকে পজিটিভলি আসে, তখন ম্যানেজমেন্ট এটাকে রেজিস্ট করতে পারে না। এই জায়গাটা ইটস নট দ্য ইস্যু যে দোজ হু আর দ্য ফ্রড স্টার, দে ক্রিয়েট লেয়ার্স ইন এভরি স্পেয়ার উইথ দেয়ার ওন পিপল, এবং এই জন্য পুটিয়া থেকে শুরু করে সব জায়গাতে অসংখ্য লোক রিক্রুটেড হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম জানান, শরিয়া ভিত্তিক 3 ব্যাংকের খেলাপি ঋণ 90% বেশি। মার্জ কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এগুলো টিকে থাকা কঠিন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পাইকারি ও খুচরা বাজারে। ক্রেতা তুলনামূলক কম, তাই লেনদেনও হচ্ছে না আশানুরূপ। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, বৃষ্টিপাতের প্রভাব পটুয়াখালীর বাজারে কতটা পড়েছে আমাদের জানান।
সুমা, বঙ্গোপসাগরে কিন্তু আসলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই লঘুচাপের প্রভাবে কিন্তু পটুয়াখালীতে আসলে সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে আসলে বাজারে ক্রেতার সংখ্যা আসলে অনেকটা কম। আমি এই মুহূর্তে সবজি বাজারে রয়েছি। সবজি বাজারে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বাজারে ক্রেতার সংখ্যা একেবারে নেই বললেই চলে। তারপরও কিন্তু বাজারে বেশ সবজি রয়েছে। আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখছি, পটুয়াখালীর যে সবজি পল্লী খ্যাত নীলগঞ্জ ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নের যে সবজি, সেই সবজি কিন্তু আসলে বাজারে চলে এসেছে, যার কারণে এখানকার সবজির দাম আসলে গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি, আজকে কিন্তু আসলে এখানকার যে লাউ বাজারে রয়েছে, সেই লাউ কিন্তু এখানে বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা পিস হিসাবে, এবং এখানে যে শশা রয়েছে সেই শশা কিন্তু এখানে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, এবং এখানে যে গাজর রয়েছে গাজর বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, এবং এখানে যে করলা রয়েছে করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া এখানকার যে পটল, রেহা এবং টমেটো, ঢেঁড়স, যে সকল আসলে পণ্য রয়েছে সবজি পণ্য, সেই সবজি পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিন্তু 10 থেকে 5 টাকা কেজিতে কমেছে। আর আমরা এখানকার যে মাছ বাজার রয়েছে এবং মাংস বাজার রয়েছে, মাছ বাজার এবং মাংস বাজারে ঘুরেছি। মাছ এবং মাংসের দাম কিন্তু চাহিদার তুলনায় আসলে চাহিদা বেশি রয়েছে, যার কারণে এর দাম কিন্তু কিছুটা আসলে বেড়েছে। আমরা এখানকার বাজারে ঘুরে দেখেছি যে এখানে গরুর মাংস আসলে বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি দরে, এবং এখানকার যে মুরগির মাংস রয়েছে, দেশি মুরগির মাংস কিন্তু বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে, এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা কেজি দরে। এবং এখানকার যে মাছের বাজারে আমরা ঘুরে দেখেছি, এখানকার যে দেশীয় আসলে পাঙ্গাস মাছ রয়েছে, সেই পাঙ্গাস মাছ আসলে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে, এবং তেলাপিয়া মাছ আসলে এখান বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। এছাড়া এখানকার যে ইলিশ, ধাটকা ইলিশ রয়েছে, সেই ইলিশ কিন্তু আমরা দেখেছি এখানে বিক্রি হয়েছে 500 টাকা কেজি দরে, এবং 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু এখানে বিক্রি হয়েছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে। তো এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, এবং এই বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু এখানকার যে সবজি চাষিরা রয়েছে তারা কিন্তু ক্ষতির সংখ্যায় পড়তে পারে, এবং সেই প্রভাব কিন্তু আসলে বাজারে। পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার থেকে সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে 63.16 ডলারে, যা গতকাল ছিল 62.68 ডলার। ওপেক দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 70.73 ডলারে। গতকাল একই দাম ছিল। আর দুবাইতেও দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে 70.23 ডলারে। অন্যদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল দাম 69.90 ডলার। গতকালও একই দাম ছিল। এই ছিল আজকের দীপ্ত বাণিজ্য সংবাদে।